তোমরা যারা কলেজে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, তাদের জন্য আমি 8 অধ্যায়, ফার্স্ট পার্টের 8 অধ্যায় ফিজিক্সের 40-50টা এমসিকিউ সমাধান করার জন্য আজকে ক্লাসটা মূলত আমি করছি। তোমরা যদি এই অধ্যায়ের বেসিকটা বোঝো মূলত, তাহলে আশা করি টিকগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি দেখো শুরু করছি। আমি কিছু টিক নিয়ে আসছি তোমাদের জন্য। প্রথমেই আছে, দেখো, প্রথম, সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার বারবার স্পন্দিত হওয়ার কারণ কি? অপশনগুলো আছে স্থিতি জড়তা, গতি জড়তা আর প্রত্যয়নী বল। আমরা তো মূলত এটা বুঝি যে সরল ছন্দিত স্পন্দন এর সংজ্ঞা কি, এর উদাহরণগুলো কি কি, ঠিক আছে। তো এখানে গতি জড়তা বজায় রাখার জন্যই কিন্তু বারবার স্পন্দিত হয়, আর এই ক্ষেত্রে একটা প্রত্যয়নী বল কাজ করে। স্থিতি জড়তা বজায় রাখার জন্য কিছু হয় না। তাহলে মূলত অ্যান্সার হবে 2 দাগ আর 3 নাম্বারটা, 2 আর 3, মানে গতি জড়তাও হবে, প্রত্যয়নী বলও হবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশনে আছে গ, এটা হবে। তারপরে দেখো লেখা আছে, একটি স্থির লিফটের মধ্যে রাখা সরল দোলকের দোলনকালটি যদি লিফটটি উপরের দিকে g/3 ত্বরণ নিয়ে ওঠে, তবে দোলকটির দোলনকাল কত হবে? তার মানে দোলনকালের সূত্র কি আমরা জানি, t সমান 2π√L/g, এটা তো মূলত সূত্র। কিন্তু যদি এটা কি, যখন ও ভূপৃষ্ঠে থাকছে সেই সময়ের জন্য সূত্র, কিন্তু যদি কোনো গতিশীল কোনো কিছুতে ওঠে, তখন এই সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে। যদি উপরের দিকে ওঠে, তাহলে সূত্রটা এরকম হবে, t সমান 2π√L/ কি হবে, g হবে না, g প্লাস ওই j ত্বরণে উপরে উঠবে। তাহলে এখন কত ত্বরণে উঠছে, g/3 ত্বরণ না, তাহলে এখানে g/3 ত্বরণে উপরে উঠছে। আর যদি ওর নিচে নামতো তাহলে মাইনাস হতো এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, আর এটাকে একটু এনার মতন করার চেষ্টা করো, তাহলে কি আসে দেখো। তাহলে 2π√L, আর এখানে লসাগু করে ফেলো, তাহলে এখানে লসাগু তো 3, তাহলে 3 আর 4, 4g আসছে। তাহলে এখন ভাগকে গুণ বানাইলে কি হবে, ভাগকে গুণ বানাইলে এই যে 4/3 উপরে উঠে যাচ্ছে। তাহলে এখানে থাকছে আমাদের হলো এরকম 2π√L, আর এখানে ভাগকে গুণ বানালাম, তাহলে 3 উপরে গেল আর 4 নিচে আসলো, আর নিচে থাকছে এটা g। তাহলে এবার এখানে মূলত থাকে 2π, আর এখানে 3/4 রুটের ভিতরে আছে, আর এখানে L/g। মানে রুট থেকে 3/4 বাইর করে নিয়ে আসো। রুট থেকে যদি বাইর করে নিয়ে আসো, তাহলে এই 3 এ তো রুট করা যায় না, তাহলে √3 হয়, 4কে রুট করলে হয় 2, আর ওপাশে যেটা আছে হুবহু বসাই দিচ্ছি 2π√L/g। আর এইটুকু মানে কিন্তু এই যে পূর্বের এইটা, তাহলে √3/2, আর এই পাশের এইটুকু মানে আমরা পূর্বের টি বসাই দিতে পারছি। তাহলে এখন যে দোলনকাল হচ্ছে, এটা হবে আগের √3/2 গুণ, অর্থাৎ খ দাগ, এটা হবে অ্যান্সার। এরপরে দেখো লেখা আছে, একটি সরল দোলকের দৈর্ঘ্য L, ভর m আর কম্পাঙ্ক f, এর কম্পাঙ্ক 2f করতে হবে। কারণ কম্পাঙ্ক 2f করতে গেলে দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক কি পরিবর্তন করতে হবে, এটা মূলত জিজ্ঞাসা। তাহলে আমরা এই যে একটু আগেই যে সূত্রটা লিখছিলাম, t সমান 2π√L/g, এখন এখানে যদি আমরা টির জায়গায় কম্পাঙ্ক নিয়ে আসতে চাই, তাহলে কি হবে ব্যাপারটা, সবগুলো উল্টাই যাবে না ভগ্নাংশ, তাহলে ব্যাপারটা এরকম হবে। মানে মূলত টির সূত্র হলো 1/f, 1/f সমান 2π√L/g। তাহলে এখানে f এর সাথে l এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক না, তাহলে তুমি সেটাই করো। এখানে ব্যস্তানুপাতিক যদি হয়, তাহলে কম্পাঙ্ক কি করতে হবে, পূর্বের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে f2/f1 সমান, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে উল্টাই যাবে ব্যাপারটা, তাহলে এখানে হবে L1 আর এখানে হবে কি L2। তাহলে এখন কম্পাঙ্ক কত করতে হবে বলেছে, কম্পাঙ্ক 2f করতে হবে। তার মানে এই যে f2 জায়গায় হবে আগের দ্বিগুণ, মানে 2f1, আর নিচে f1 বসাই দিলাম, আর এখানে যেটা আছে সেটাও রাখলাম। তাহলে এটা কেটে যাচ্ছে, আর উভয় পাশে বর্গ করলে হচ্ছে এখানে 2 × 4, আর এখানে থাকছে L1 আর এখানে L2। তাহলে L2 মান চেয়েছে, তাহলে L2 সমান কি হবে, L1/4। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ দাগ, দৈর্ঘ্য হ্রাস করে L/4 গুণ 4 করতে হবে। তারপরে দেখো লেখা আছে, মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? আচ্ছা, মহাকাশে যখন যাই, তাহলে আমরা সেই সেম সূত্র লিখছি, t সমান 2π√L/g। মহাকাশে কিন্তু অভিকর্ষ ত্বরণ থাকে না, তাহলে এই জির মানটা 0, জির মান 0 হলে এই পাশের এই মানটা অসীম আসছে, অসীম। তাহলে টির মান যদি অসীম আসে, তাহলে বুঝতে হবে যে এখানে কি দোলক ঘটছে না। আর টি যদি অসীম আসে, তাহলে এখানে কি হবে, কম্পাঙ্ক জিজ্ঞাসা করেছে, তাহলে কম্পাঙ্ক হবে এখানে টির সূত্র, টি মানে কি আবার 1/f না, তাহলে এখানে কি আসছে
অসীম, তাহলে এফ এর মান আসছে 1/ইনফিনিটিভ, এটা হলো এফ এর মান। আর 1/ইনফিনিটিভ মানে কিন্তু 0, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার পাবো আমরা 0। তারপরে প্রশ্ন, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? তো সেকেন্ড দোলকের অন্তত আমরা তো এটা বুঝি সেকেন্ড দোলক কাকে বলে, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। তাহলে টি এর মান যদি 2 সেকেন্ড হয় তাহলে টি সমান কি 1/f না? সেকেন্ড দোলকের টি এর মান হলো 2 সেকেন্ড। আর আমাদের এখানে টি চেয়েছে নাকি কম্পাঙ্ক চেয়েছে? কম্পাঙ্ক না। তাহলে যদি আমি এফ বের করতে চাই তাহলে 1/t দেবো, আর 1/t মানে 1/2, তাহলে 0.5 হার্টজ। তাহলে এর অ্যান্সার হবে প্রথমটা, ঠিক আছে? তারপরে দেখো, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তে এক্স পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি। বিভব শক্তির সূত্র কিন্তু আমরা অনেক আগে থেকেও জানি, 9 থেকে জানি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা এটা মেরে দেবো হাফ কে এক্স স্কোয়ার। তারপরে 30 দাগে যেটা আছে, সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কি হবে? আচ্ছা, এখানে বলেছে সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থা থেকে। আচ্ছা, তোমরা এটা মনে রাখবা, সর্বোচ্চ অবস্থা থেকে টেনে ছেড়ে দিলে আদি দশার সময় π/2 হয়। মানে বিস্তারের প্রান্ত থেকে বা সর্বোচ্চ অবস্থান থেকে এরকম কোনো কথা থাকলে আদি দশা কত হবে? π/2 হবে, অর্থাৎ গ দাগ অ্যান্সার হবে। তারপরে দেখো প্রশ্নে লেখা আছে, সরল ছন্দিত স্পন্দনে কোনো কণার ক্ষেত্রে বিভব শক্তি ইপি সমান কিছু একটা আছে, গতি শক্তি সমানও কিছু একটা আছে, আর মোট শক্তি সমান কিছু একটা আছে। এখন এখানে বোঝাতে হবে যে কোনটা সঠিক। দেখো আমরা মূলত জানি কি সেগুলো আগে দেখো। আমরা তো জানি যে এক্স মানে সরণের সূত্র এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা তো জানি। আর বিভব শক্তির সূত্র কি জানি? বিভব শক্তি হলো ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, তাই না? তো এখানে যে বিভব শক্তির মান সেটা তো আর হাফ কে এক্স স্কোয়ার দেওয়া নেই, আছে? তাহলে আমাদের এখানে আর একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে জানো? এই যে এক্স এর মান, এই মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা ব্যাপারটা পাবো কিরকম, হাফ কে এক্স স্কোয়ার মানে এই পুরোটার হোল স্কোয়ার, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর এর মাথায় হোল স্কোয়ার। তাহলে হাফ কে থাকছে, স্কোয়ার সবাইকে দিয়ে দাও এ স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? এই অবস্থায় তো আছে মনে হয় না? হ্যাঁ, এটাই আছে 1 নম্বরে। তাহলে 1 নম্বরটা সঠিক। এবার এসব গতিশক্তি। গতিশক্তির সূত্র তো আমরা জানি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই যে হাফ এম রাখলাম, আর ভি স্কোয়ার, ভি সূত্র কিন্তু ওমেগা ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর মাথায় আবার কি আছে? হোল স্কোয়ার আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা আগাবো কিভাবে? হাফ এম এ ওমেগা স্কোয়ার পেয়ে গেল, আর এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এইটা কিন্তু এইটুকুকে আমরা কে বলবো, কে। কারণ কি জানো? এই যে কারণ আমরা এরকম সূত্র শিখেছি না, এই যে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, এরকম সূত্র শিখেছি কিন্তু, ঠিক আছে? তাহলে ওমেগা সমান কি? তাহলে এখানে ভুল হয়ে যাচ্ছে, ওমেগা স্কোয়ার, ওমেগা সমান রুট কে বাই এম। তাহলে হ্যাঁ, তাহলে এখানে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম ঠিকই লিখছিলাম। তাহলে কে সমান কি? এম ওমেগা স্কোয়ার, এটা মানে কে। তাহলে এখানে এম ওমেগা স্কোয়ার যায় কে রাখলাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলতে এই মানটা আবার বসাই দেবো আগে। তাহলে এই স্কোয়ার এখানে সবাই পেয়ে যাচ্ছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর এখানে কি হবে? তাহলে এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে স্কোয়ার যদি কমন নাও তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর এই যে সাইন স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার না? তাহলে হাফ কে স্কোয়ার, আর এখানে এটা আছে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, অর্থাৎ 2 নাম্বারটাও সঠিক আছে। আর লাস্ট কি বলছি? মোট শক্তি। আচ্ছা, ই টোটাল মোট শক্তি মানে কি? বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি। তাহলে আমরা ওই কাজটা করে দেবো। মোট শক্তি হলো ইপি আর ই কে যোগফল। ই কে তো আমরা ইপি তো পাইছি হাফ কে এক্স স্কোয়ার, আর ই কে মানে তো এইটা, এই যে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হাফ সবার সাথে গুণ করে দেবো, এই হাফ কে এক্স স্কোয়ার রাখলাম, আর এখানে হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? হাফ কে স্কোয়ার থাকছে না? ওকে, তাহলে মোট শক্তির সূত্র এটা।
তাহলে মোট শক্তি এখানে এনারা বলেছে মোট শক্তির সাথে সমানুপাতিক কি স্কোয়ার, এই তো ঠিকই আছে। এই যে মোট শক্তি ই টোটাল আর এর সাথে এই যে স্কোয়ার সমানুপাতিক সম্পর্কে আছে, তাহলে তিনটাই সঠিক। এরপরের প্রশ্ন, একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? কৌণিক বেগের অনুপাত কত? আচ্ছা, তাহলে আমরা কৌণিক বেগ মানে কি বুঝি? কৌণিক বেগ মানে ওমেগা বুঝি, তাই না? তাহলে ওমেগা সমান, আবার আমরা কি জানি, 2π/t, এটা বুঝি। এখন তোমরা এখানে সবগুলোর ক্ষেত্রে কি ওমেগার মান জিজ্ঞাসা করেছি, তাহলে সেকেন্ডের কাটার ক্ষেত্রে মান বসাও। তাহলে আমরা এইভাবে একটু লিখি, সেকেন্ডের কাটা ইস্টু মিনিটের কাটা ইস্টু ঘন্টার কাটা। তাহলে এখানে 2π কি, সেকেন্ডের কাটার পর্যায়কাল কত? 60 সেকেন্ড। আর এখানে মিনিটের কাটার 2π/t, মিনিটের কাটার পর্যায়কাল কত? মিনিটের কাটার পর্যায়কাল হলো 3600 সেকেন্ড, কারণ 1 ঘন্টা অন্তর অন্তর সে পূর্বের জায়গায় ফিরে আসে। আর ঘন্টার কাটা হলো 12 ঘন্টা, 12 ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করলে হয় 86,400 অর্ধেক, তার মানে 43,200 সেকেন্ড। ঠিক আছে, এখন এই পর্যন্ত কি বোঝা যায়? আমরা প্রথমে ওমেগার মান চেয়েছে, তো তা ওমেগার সমান আগে সূত্র লিখেছি, তারপরে সব জায়গায় টির মান আলাদা আলাদা, তো তাই টিগুলো বসাই দিছি। দিয়ে এখন দেখো লবগুলো সব একই, বাদ পড়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকে? 1/60 মানে 1/60, আর এখানে 1/3600, আর এখানে 1/43,200। এখন তুমি এখানে কি করবে? সবাইকে 43,200 দিয়ে গুণ করে দাও, মানে সব জায়গায়। তাহলে এখানে 43,200 দিয়ে গুণ করলে থাকবানি 1, আর এখানে 43,200 দিয়ে গুণ করলে থাকবানি হলো তো 60, আর এখানে 43,200 দিয়ে গুণ করলে থাকবানি 720। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আসছে 720, 60, প্রথমটা 720, 60 আর 1। ঠিক আছে, এরপরে সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ কোনো কণার গতির সমীকরণ বা কোনো কণার সরণের সমীকরণ y সমান a sin 2π ল্যামডা, আর এখানে vt - x, কণাটির সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ এসব সূত্র জানা দরকার নেই। সর্বোচ্চ সরণ মানে একদম বিস্তারের প্রান্ত পর্যন্ত, অর্থাৎ a। ঠিক আছে, তাহলে এটা তোমার মনে রাখতে হবে, সর্বোচ্চ সরণ হয় একদম বিস্তারের প্রান্ত পর্যন্ত, মানে a। তারপরে প্রশ্ন, সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য, গতির পর্যায়বৃত্ত হবে, তারপর ত্বরণ সরণের সমানুপাতিক, প্রথমটা ঠিক আছে। আর ত্বরণ সরণের সমানুপাতিক মানে এটা তো আসলে এরকম হওয়া উচিত, ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ, মানে সরণ ত্বরণ সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু বিপরীত দিকে হবে। আচ্ছা, দেখি কি করা যায়। আর 3 নাম্বার হলো গতি সরলরেখী। হ্যাঁ, গতি সরলরেখী হবে। তাহলে আমার হিসাবে যেহেতু মাইনাসটা দেওয়া নেই, তাহলে তোমরা আচ্ছা বিপরীত দিক না থাক, তিনটাই সঠিক আমার হিসাবে, কারণ সমানুপাতিক তো আছে এখানে, তাই না? তাহলে 1, 2, 3 তিনটাই সঠিক। তারপরে লাস্ট প্রশ্ন, সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশির সমানুপাতিক? আচ্ছা, ত্বরণের সূত্র কি জানি? ত্বরণের সূত্র জানি -ω²x। তাহলে এখানে এর সাথে সমানুপাতিক কোনটা? x মানে সরণ, তাহলে অ্যান্সার হবে সরণ। ঠিক আছে, তারপরে দেখো ক্লাসটা একটু বড় হবে, কারণ আমি সবগুলো একবারে দিতে চাচ্ছি। তাহলে অন্তত 8 অধ্যায়টা যেন অন্তত এমসিকিউটা ক্লিয়ার হয় তোমাদের। বল ধ্রুবকের মাত্রা, বল ধ্রুবক মানে তো কে, তাই না? তাহলে আমরা কে সূত্র কি জানি? কে সমান F/x। বল আবার কি? m গুণ ত্বরণ, আর নিচে আছে x। এ মানে ভরের কিন্তু মাত্রা হলো বড় হাতের m, আর এ হলো L/2, আর নিচে আছে x, x এর মাত্রা হলো l। l কাটা যাচ্ছে, তাহলে থাকলো কি mL/2। ঠিক আছে, তাহলে mL/2 গুণ হলো লাস্টেরটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো লেখা আছে 4d2x, আর বাই হলো dt2, আর তার নিচে আছে হলো তার পাশে হচ্ছে +100x আর সমান 0। আচ্ছা, আমরা ওই যে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ কিন্তু আমাদের জানা আছে। সেই সমীকরণটা কেমন ছিল? d2x বাই dt2 প্লাস এখানে ছিল হলো কি k/m ছিল, k/mx, আর k/m মানে ওমেগা, তাই না?
কে বাই এম মানে যদি আমরা কে এক্স ছিল, শুধু কে বাই এম ছিল না, কে বাই এম কে ছিল, আর এখানে ছিল হলো 0। এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের প্রথমেই যে d2x আর বাই dt2 এর আগে কিন্তু কোনো থাকা লাগবে না, থাকলে হবে না, কোনো সংখ্যা বা কোনো কিছু থাকলে হবে না। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হলো কি 4d2x বাই dt2 প্লাস 100x সমান 0, এরকম একটা সমীকরণ কিন্তু আমরা জানি সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তার সমীকরণ ছিল d2x বাই dt2 প্লাস এখানে ছিল ওমেগা স্কয়ার x সমান 0, এরকম একটা সূত্র ছিল। তার সাথে যদি আমরা এখানে কম্পেয়ার করি তাহলে এই ইনার আগে কোনো সংখ্যা থাকলে হবে না, কিন্তু আমাদের উদ্দীপকতে সংখ্যা আছে, এই জন্য আগে সবাইকে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা এখানে 4 দিয়ে যদি এই সমীকরণকে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এখান থেকে 4 তো বাদ যাচ্ছে, এখানে থাকবে 25 আর 4 এর পাশে চলে গেল। তাহলে মূলত আমরা সমীকরণটা এরকম পাচ্ছি 25x সমান 0। এখন এইটুকু মানে কার মান, এই সমীকরণের সাথে কম্পেয়ার করে দেখো এই 25 মূলত ওমেগা স্কয়ারের মান। তাহলে আমরা এটুকুর জন্য লিখতে পারি ওমেগা স্কয়ার সমান 25। তাহলে শুধু ওমেগা সমান কত 5 প্লাস মাইনাস 5 দিয়ে দিলাম। তারপরে আমাদের কি জিজ্ঞাসা করেছে, কৌণিক কম্পাঙ্ক। 5ই তো, এখানে কৌণিক কম্পাঙ্কই জিজ্ঞাসা করেছে, তার মানে 5 আনসার। এরপরে সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারবে না, 4 ডিগ্রি। এটা মনে রাখবা, 4 ডিগ্রি অতি ক্ষুদ্র কোণ 4 ডিগ্রি পর্যন্ত বিবেচনা করা হয়। তারপরে প্রশ্ন আছে, দেখো একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারের সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ করছে, সাম্য অবস্থা থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এরকম স্থিতিশক্তি গতিশক্তির সূত্র শিখছিলাম। তাহলে প্রশ্ন মতে কি বলেছে, স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে, এটা বলেছে। স্থিতিশক্তির সূত্র কি, হাফ কে এক্স স্কোয়ার স্থিতিশক্তি, আর গতিশক্তির সূত্র আমরা পেলাম হাফ, আর এখানে ছিল কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রশ্ন মতে বলেছে এই দুইটা মান সমান হবে। তাহলে কি করতে হবে, সমান লিখলাম, উভয় পাশটা কি বাদ, হাফকে বাদ, তাহলে এক্স স্কোয়ার সমান থাকছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা এই পাশে আসলে আমাদের হয়ে যাচ্ছে যোগ, তাহলে 2x স্কোয়ার সমান এ স্কোয়ার, বিস্তার বা 4 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 2x স্কোয়ার সমান বিস্তারের মান 4, তাহলে এখানে 4 4 16 পাশে গেলে 8 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান হচ্ছে √8, আর √8 মানে হলো কত, 2√2 সেন্টিমিটার, 2√2 সেন্টিমিটার এতে আছে। তারপরে মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত। মহাকাশে গেলে তো জির মান 0, আর জির মান যদি 0 হয়, এটা আগে একবার দেখাইছি আমি, 2πL/, এখানে জির জায়গায় 0 বসাই দিলাম। জি 0 হলে এই মানটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এই পাশের মানটা, আর টি অনেক বড়, এই কথার মানে হলো ঘুরবেই না, ঠিক আছে? তাহলে দোলনকালে এই যে এটা অ্যান্সার হবে অসীম। তারপরে প্রশ্ন, একটি স্প্রিং যার স্প্রিং বল ধ্রুবকের মান হলো কে, একে কেটে 2 অংশে এমনভাবে ভাগ করা হলো যে একটি দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ হয়, অধিকতর লম্বা স্প্রিংটির বল ধ্রুবকের মান কত। আচ্ছা, এটাও আমি দেখাইছিলাম তোমাদের, যখন কোনো স্প্রিংকে, এই স্প্রিংয়ে মনে করো কে, এটা স্প্রিং ধ্রুবকের মান। এখন এই স্প্রিংকে আমি ধরো 3 ভাগে ভাগ করতে চাই, কথার কথা, তাহলে এ একটা ভাগ, এ একটা ভাগ, আর একটা ভাগ। তাই এখানে যদি আমি এইভাবে ভাগ করি যে এটা দিলাম আমি 3, আর এটা দিলাম 4, আর এটা দিলাম মনে করো 2, মানে আমি এই স্প্রিংকে 3:4:2 অনুপাতে ভাগ করতে চাই। এর জন্য আমি কৌশল শিখাইছিলাম কি, যে প্রথমে অনুপাতগুলো যোগফল করবা। তাহলে কত আসতেছে, 3 আর 4 7 আর 2 9, এই 9 কে থাকবে লবে, আর এই যেটা নিয়ে কথা হবে সেটা যাবে হরে। তাহলে এটা হবে 9, আর এখানে হবে কে বাই এটার 4 যাবে নিচে। তাহলে এই হিসাব করলে টোটাল তো 9, কে তো উপরে থাকবেই, আর এর অনুপাতের মান কত, 2, এটা আসবে হরে। এই কোয়ালিটির এই প্রশ্নটা। এখন আমার এই স্প্রিংকে কয়টা ভাগে ভাগ করতে হবে, 2টা ভাগে। একটা হলো 1:2, মানে বলেছে একটি অপরটির দ্বিগুণ হয়। তাহলে আমি যদি 1:2 অনুপাতে ভাগ করি, তাহলে এই অনুপাতের যোগফল কত, 3 না? তাহলে 3 কে বাই এই 1 থাকবে এখানে, আর আরেকটা হবে হলো 3k/2 হবে এখানে। কারণ চেয়েছে কোনটা, অধিকতর লম্বা স্প্রিংটি বলতে হবে, মানে কি এটা,
এই যে অধিক লম্বা মানে 2 ভাগে 1:2 তো 2 যেটাতে আমরা দিয়েছিলাম, তাহলে তার অ্যান্সার হলো 3k/2, অর্থাৎ খ দাগ হবে অ্যান্সার। সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার বেগের সূত্র কি? v = ω√a² - x²। ঠিক আছে, তাহলে এখানে মধ্যবিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা x শূন্য বসাবো। ঠিক আছে, কারণ ওখানে মধ্যবিন্দু মানে সাম্য অবস্থা বোঝায়। তাহলে x যদি এখানে শূন্য বসাই দেই তাহলে আমরা কি পাবো? ω/a পাবো। আর আমরা Vmax এর সূত্রও কিন্তু ω/a জানছিলাম। তাহলে মধ্যবিন্দুতে বেগ সর্বোচ্চ হবে, এটা সঠিক। আর সর্বোচ্চ সরণকার মানে হলো বিস্তারের প্রান্ত। এখানে x এর মান a বসাই দাও। তাহলে এখানে x এর মান যদি a বসাই দেওয়া হয় তাহলে a² কেটে যাচ্ছে, তাহলে শূন্য হচ্ছে, তাহলে এটাও সঠিক। আর এখানে আমরা যে সাম্য অবস্থায় সর্বনিম্ন তো না, এক দাগেই তো আমি বুঝাই দিচ্ছি সাম্য অবস্থায় সর্বোচ্চ, সর্বনিম্ন না, তাহলে এইটা কিন্তু হচ্ছে না, ভুল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 1 ও 2। ঠিক আছে, এরপরে দেখো প্রথম প্রশ্ন, স্প্রিং ধ্রুবকের একক কি? একক k = F/x, তাহলে বলের একক নিউটন আর সরণ একক মিটার, Nm/1 গ দাগে আছে, এটা হবে অ্যান্সার। তারপরে প্রশ্ন, কোন দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে এত হয়, ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড স্লো হবে? ঠিক আছে, তাহলে আমাদের মূলত হওয়া উচিত টির মান 2 সেকেন্ড, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে টির মান 2.002 সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটু বেশি হয়ে যাচ্ছে না? এই টাইম হওয়া উচিত হলো 2 সেকেন্ড, কিন্তু গ্রীষ্মকালে হয়েছে কত? এত সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কত টাইম লাগছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আসছে 0.002 সেকেন্ড। এই মানটুকু অতিরিক্ত লেগেছে, মানে এই টাইমটুকু স্লো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ঐকিক নিয়ম করবো যে এসে হলো ঘন্টায় কত স্লো হবে। এইটুকু স্লো হচ্ছে কতক্ষণে? এইটুকু স্লো হচ্ছে আমাদের এই সেকেন্ডে, 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে স্লো হয়, 2 সেকেন্ডে স্লো হয় হলো কত? 0.002 সেকেন্ড। আর 1 সেকেন্ডে স্লো হয়, এটা ভাগ হয়ে যাবে, আর 3600 সেকেন্ডে, 1 ঘন্টায় তো 36 সেকেন্ডে। এইখানে আসছে কত দাও এখানে? 0.002 গুণ 3600, আর এর সাথে ভাগ দেব আমরা কত? 2, তাহলে আসছে 3.6। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আসবে 3.6। তারপরে দেখো, একটা m ভরের বস্তুকে 2টা স্প্রিং দিয়ে টেনে রাখা হয়েছে। কারণ এইভাবে যদি স্প্রিং টেনে রাখা হয় তাহলে এটা সিরিজ নাকি প্যারালাল, এটাও আমি শিখাইছিলাম। এটা কিন্তু প্যারালাল হবে, আর প্যারালালে কিন্তু ওই সম্মিলিত বল মানে কে এর মান কিন্তু প্লাস হয়ে যায়, সম্মিলিত যে ব্যাপারটা আসে বল ধ্রুবকের মান। তাহলে এখানে লিগালি আমরা সূত্র জানি t = 2π√m/k, তাই না? তাই এখানে আমাদের টি তো না, সব জায়গায় দেখো কম্পাঙ্ক দেওয়া, এফ দেওয়া। তাহলে টির সূত্র কি? 1/f না, তাহলে 2π√m/k। এখন আমি যদি এই পাশে ভগ্নাংশ উল্টাই তাহলে প্রত্যেকটা পাশেই ভগ্নাংশ উল্টাই যাবে। তাহলে শুধু f সমান লেখা যায় 1/2π√k/m। এটা মূলত f এর সূত্র। এখন এখানে প্রশ্ন হলো কে কি কোনটা হবে? কে হবে না এই দুইটা সম্মিলিত, কারণ এখানে প্যারালালে আছে, আর প্যারালাল থাকলে টানা যোগ হয়। তাহলে এখানে মূলত আমরা এই সমীকরণটার স্ট্রাকচারটা এইভাবে ভাববো, f = 1/2π√k এর জায়গায় হবে k1 + k2, আর নিচে থাকছে m। ঠিক আছে, তাহলে সেটা আছে কোথায়? গ দাগে, তাহলে এটা হবে অ্যান্সার। 18 দাগের প্রশ্ন, একটি স্থির লিফট, এই লিফটের অঙ্ক তো আমি করাইছি এর আগে, প্রথম দিকেই করাইছি, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটাও করানো হয়ে গেছে, এটা হবে গ দাগ। তারপরে প্রশ্ন, কোন সরল ছন্দিত স্পন্দকের পর্যায়কাল 10 সেকেন্ড হলে ত্বরণ a এবং সরণ x এর মধ্যে সম্পর্ক কি? পর্যায়কাল, ত্বরণ আর সরণ, তাই না? আচ্ছা, তাহলে আমরা ত্বরণের সূত্রটাকে লিখবো। ত্বরণের সূত্র আমরা জানি a = -ω²x। এখন এখানে আমরা মান দেওয়া আছে কার? পর্যায়কাল মানে টাইমের মান দেওয়া আছে। তাহলে এখান থেকে টাইমে কনভার্ট করলে আমরা ওমেগার সূত্র লিখি 2π/t, আর উপরে তো হোল স্কয়ার আছে, পাশে x। তাহলে এর সমান টির মান কিন্তু দেওয়া আছে পর্যায়কাল 10 সেকেন্ড, তাহলে 2π/10, আর এখানে আছে x, এটা কাটা দিলাম। তাহলে এর সমান আমরা পাচ্ছি -π/5 হোল স্কয়ার, আর পাশে থাকছে x। তাহলে এরকম অ্যান্সার আছে কোথায়? গ দাগে আছে, দেখো এটা হবে অ্যান্সার। ঠিক আছে,
তারপরে দোলক ঘড়ি পাহাড়ের উপরে ধীরে চলে, বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে এটি ধীরে চলে, গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে। আচ্ছা আমরা একটু দেখি এখানে আমরা কি কি জানি আসলে। টি সমান 2π√L/g এরকম সূত্র আমরা জানি। এবার এখান থেকে আমরা এই যে টির মান, যে প্রশ্নটা বলছিলাম আর কি, আমরা টির সূত্র জানি 2π√L/g। এল এর সাথে টির সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে এল যদি বেশি হয়, এল বেশি হলে টিও বেশি হবে, টি বেশি। আর টি বেশি মানে কি? টাইম বেশি হলে কি? অনেক টাইম লেগেছে, তার মানে কি ঘড়ি স্লো হয়ে গেছে না? তাহলে এটা হলো ধীরে চলবে। আর এর উল্টোটা, টি এল যদি কম হয়, এল কম হলে টি কম, আর টি কম হলে টাইম কম লেগেছে মানে কি ফাস্ট হয়ে যাবে, তাহলে দ্রুত চলবে। এটা গেল এল এর সাথে সম্পর্ক। এবার এসে জির সাথে কি বুঝি আমরা? জির সাথে টির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে জি বেশি হলে টি কম হবে, আর টি কম হওয়া মানে দ্রুত চলা, দ্রুত চলবে। আর জি যদি কম হয়, জি কম হলে টি কি হবে? টি বেশি হবে, আর টি বেশি মানে ধীরে চলবে। এইগুলো আমরা কিন্তু জানি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে, সেইগুলো একটু ভাবি। পাহাড়ের উপরে নিয়ে গেলে কি হয়? পাহাড়ের উপরে নিয়ে গেলে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি কমে যায়। তাহলে জি যদি কমে যায়, জি কম কোথায় বোঝালাম? এই যে জি যদি কমে যায় তাহলে টি বেশি হয়ে যাবে, আর টি বেশি হলে সে কেমন ভাবে চলবে? ধীরে চলবে। তাহলে প্রথম অ্যান্সারটা সঠিক। তারপরে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে কি হয়? আচ্ছা আমরা জানি বিষুবীয় অঞ্চলের চাইতে মেরু অঞ্চলে জির মান বেশি, তাহলে মেরু অঞ্চলে জি বেড়ে যাচ্ছে। তাহলে জি যদি বেশি হয় তাহলে টি কমে যাবে, তাহলে কি হবে? দ্রুত চলবে। কিন্তু এখানে তো লেখা আছে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে ধীরে চলবে, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এটা না। আর তারপরে 3 নম্বরে লেখা আছে গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে। আচ্ছা আমরা জানি গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, আর তাপমাত্রা বেশি হলে তার দৈর্ঘ্যও বেড়ে যায়। তাহলে শীতকালে আর গ্রীষ্মকালের ভিতরে দৈর্ঘ্য বেশি হয় কখন? তার আগে বলি, শীতকালে গ্রীষ্মকালের মধ্যে তাপমাত্রা বেশি কখন? কম কখন? তাপমাত্রা কম হলো শীতকালে, আর শীতকালে তাপমাত্রা কম মানে দৈর্ঘ্য কম, আর দৈর্ঘ্য কম মানে কি? দৈর্ঘ্য যদি কম হয় তাহলে টি কমে যাবে, দ্রুত চলবে। তাহলে তো লেখাই আছে দ্রুত চলবে। তাহলে 3 নাম্বারটা সঠিক। 1 আর 3 সঠিক, 2 ভুল। এটা হবে অ্যান্সার। তারপরে দেখো সরল দোলকের সাম্য অবস্থায় সর্বোচ্চ হয়। আচ্ছা সাম্য অবস্থায় কিন্তু বেগের মান সর্বোচ্চ হয়, এটা মনে রাখতে হবে। সাম্য অবস্থায় বেগের মান 0 হয়, আর সর্বোচ্চ বিস্তারে বেগের মান 0 হয়, আর সাম্য অবস্থায় সর্বোচ্চ হয়। 9 দেখ, নিচের কোনটি দোলন গতির উদাহরণ? দোলন গতি ঘড়ির কাঁটার গতি, সূর্য চারিদিকে, পৃথিবী বহির্পাকার, সূর্যলাকার গতি হবে অ্যান্সার। তারপরে মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? আচ্ছা আমি এটা বুঝাইছিলাম এর আগে। মহাকাশে জির মান 0, তার মানে টাইম ইনফিনিটিভ। আর টাইম যদি ইনফিনিটিভ হয়, এফ এর মান হবে 1/ইনফিনিটিভ, তার মানে 0, তাহলে কম্পাঙ্ক হবে 0 হার্জ। সেকেন্ড দোলকের এটাও বোঝানো হয়েছে 0.5। আচ্ছা জি টি স্কোয়ার লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? জি টি স্কোয়ার কোথায় আছে বলো? জি টি স্কোয়ার আছে এই যে এল এর সূত্র, এল সমান 2π√L/g, তাই না? তাহলে এইখান থেকে যদি আমরা উভয় পাশে বর্গ করে দেই, টি সমান, এটা টি সমান, তাহলে টি স্কোয়ার সমান 4π² L/g। তাহলে জিটা এই পাশে নিয়ে চলে এসো। না না লাগছে না, এই যে এইটা মূলত এইটার আর এটার গ্রাফ চাইছে, তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে এটা আয়তাকার অধিবৃত্তর গ্রাফ হবে, তার মানে এটা হবে অ্যান্সার। তারপরে এম ভরের একটি বস্তুর সরল চন্দ্রী স্পন্দনে গতিশীল আছে, এর পর্যায়কাল, এটা তো সূত্র আছে তোমাদের প্রমাণ করাইছি আমি, টি সমান 2π√M/k, এটা হবে। তারপরে 14 দাগ লাস্ট, কোনো দোলক ঘড়িকে পাহাড়ের শীর্ষে নিয়ে গেলে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে, তাহলে জি কমে যাচ্ছে। তাহলে জি যদি কম হয়, জি কম, তাহলে টি হবে বেশি, আর টি বেশি মানে স্লো হওয়া, ধীরে চলবে, ধীরে চলবে। আর প্রথম অপশনে আছে দোলনকাল বাড়বে, মানে টি বেশি হবে, সঠিক। ধীরে চলবে, ঠিক আছে, ধীরে চলবে, সময় হারাবে, হ্যাঁ ধীরে চলবে মানে সময় হারাবে, তিনটাই সঠিক, 1 2 3। তারপরে দেখো
একটি সরল দোলকের দোলনকালটি দোলকটিকে উপর দিকে g/3 সমতলে উঠতে থাকা লিফটের ভেতরে দেওয়া হলে দোলনকাল কত হবে? আচ্ছা, এখানে আমাদের আগে করা আছে √3/2t হবে, তো এখানে তো এরকম কোনো অপশন নেই, তাহলে ঘ দেখাবে। তারপরে প্রশ্নে কি দিচ্ছে, 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে কতবার কাঁপে? প্রতি মিনিটে 40 বার কাঁপে। আচ্ছা, যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয় তবে 60 সেকেন্ডে কতবার চলবে? আচ্ছা, আমরা মূলত এটা করব, দৈর্ঘ্যের সাথে টির সম্পর্ক কি জানি, এই যে এরকম T2/T1 সমান √L2/L1, এরকম সূত্র আমরা জানি। এখন T1টা আগে একটু বের করতে হবে। এখানে দেওয়া আছে প্রতি মিনিটে 40 বার কাঁপে, এখান থেকে আমরা এফ পেতে পারি। এফ মানে হলো 1 সেকেন্ডে কতবার কাঁপে, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ডে কাঁপে 40 বার, আর 1 সেকেন্ডে কাঁপে 40/60 বার। আর এখান থেকে আমরা বের করবো হলো এটা এফ এর মান পাবো, এটা হলো এফ এর মান, মানে 1 সেকেন্ডে যতবার কাঁপে সেটা এফ এর মান। তাহলে এখান থেকে যদি আমরা টি বের করতে চাই তাহলে ভগ্নাংশটা উল্টাই দিতে হবে, কারণ টির সূত্র হলো 1/f, এটা তাহলে 1.5, তাহলে T1 এর মান পাচ্ছে 1.5, T2 রাখলাম, T1 হলো 1.5 বসাই দিলাম, আর L2 মানে 160 সেন্টিমিটার করা হচ্ছে দৈর্ঘ্য, আর L1 হলো কত 40 সেন্টিমিটার, তাহলে এর ভিতরে আসে 4, আর 4 এর সাথে আমরা রুট করে দিলাম, রুট করে দিলে থাকে 2, তাহলে এটা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে T2 এর মান পেলাম 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড কথার মানে হলো যে ও একবার কাঁপতেও 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 60 বার কাঁপতে কত সময় লাগবে? এই উত্তরটা থেকে আমরা পাই হলো একবার কাঁপে 3 সেকেন্ড সময় লাগে, 3 সেকেন্ডে, আর 60 বার কাঁপে তাইলে 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 × 8 = 180 সেকেন্ডে। 180 সেকেন্ডকে মিনিট বানাইলে হয় 3 মিনিট, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 3 মিনিট। তারপরে কি, যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকের পর্যায়কাল, আচ্ছা বিস্তারের সাথে পর্যায়কালের কোনো সম্পর্ক নেই, পর্যায়কালের সম্পর্ক আছে। পর্যায়কালের সূত্র কি 2π√m/k/L/g, তাহলে এখানে বিস্তার কোনো কাজে লাগছে না, এ কোনো কাজে লাগছে না, তাহলে অপরিবর্তিত থাকবে। তারপরে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 4 গুণ বাড়ালে পর্যায়কাল কত হবে? ববের ভরের সাথে পর্যায়কালের সম্পর্ক কি দেখো, T সমান 2π√m/k, ঠিক আছে। তাহলে এখানে ববের ভর, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি ববের সরল দোলক, আচ্ছা সরল দোলকের ভর, আচ্ছা সরল দোলকের ক্ষেত্রে এই সূত্র না, সরল দোলকের ক্ষেত্রে হবে T সমান 2π√L/k g, তাহলে ভরের সাথে কোনো রিলেশন নাই এখানে, তাহলে এখানে অপরিবর্তিত থাকবে অ্যান্সার, কারণ ভর তো কাজেই লাগে না, এখানে লাগছে না। তারপরের প্রশ্ন, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির কত? আচ্ছা সমস্যা নেই, দোলনকাল T1/T2 সমান √L1/L2, এলো সূত্র। এখন এখানে কি দেওয়া আছে দেখো, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড, প্রথমটা জানতে চাই, তাহলে এখানে 3 বসাই দিলাম, আর দৈর্ঘ্য কি একটি অপরটির দ্বিগুণ, সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, আচ্ছা তাহলে এখানে হবে L1, না নিচে আছে L2, আর এখানে হচ্ছে দ্বিগুণ, তাহলে কি হবে L1 আর এখানে 2L1, এরকম হবে সম্ভবত, মানে কোনটা কার দ্বিগুণ এটা তো বলা নেই। দেখছি একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, অপরটি মানে দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দৈর্ঘ্য, আচ্ছা তাহলে প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে, তাহলে এখানে আসছে হলো এই দৈর্ঘ্যটা বেশি হবে, তাহলে সূত্রটা আসছে এরকম 2L2/L2, L2 কাটা যাচ্ছে, আর এখানে থাকছে L1 সমান 3 × √2, T1 সমান 3 × √2, এটা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে 3 × √2, এটা আসছে 4.24 আছে, হ্যাঁ কথা অ্যান্সার। তারপরে কোন স্প্রিং এর এক প্রান্তে একটি বস্তু ঝুলালে এটি 20 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে? ওকে, তাহলে আমরা কম্পাঙ্ক চাই, তাহলে আগে টি বের করার চেষ্টা করি। T সমান 2π√m/k। এখন আমাদের এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এটা মনে করি একটা স্প্রিং, আর এই স্প্রিং
স্প্রিংয়ের একটা কে আছে, আবার স্প্রিং যখন আমি কোনো বস্তু ঝোলাচ্ছি তখন স্প্রিংটা একটু কি প্রসারিত হচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম কোনো সূত্র জানি কিনা, কে সমান এফ বাই এক্স। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এফ সমান কে এক্স পেতে পারি, আর এফ মানে আবার এম জি সমান কে এক্স। তাহলে এখান থেকে আমরা এম এর নিচে কে আনলাম আর এক্স এর নিচে জি নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এম বাই কে এর মান জি বাই এক্স বাই জি বলা যাবে। অর্থাৎ এই যে এখানে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, এক্স বাই জি। এখন দেখো এই মানগুলো সব দেওয়া আছে, মানে এখানে তোমাকে একটু কি কৌশল অবলম্বন করতে হবে। এখানে যেহেতু এই যে ভর বা কে এর মান দেওয়া নেই, তো শুধু কতটুকু প্রসারিত হয়েছে এটা দেওয়া আছে, তাই ওখান থেকে এটা আমরা একটু কনভার্ট করে নিলাম যে এম বাই কে তো জানতে পারবো না, তাই এম বাই কে সূত্রে এক্স বাই এক্স জি বসাতে পারবো। তাহলে এখানে মানগুলো বসাই দেওয়া যাক, 2 পাই, আর এখানে এক্স এর মান হলো 20 সেন্টিমিটার মানে 0.2, আর এখানে 9.8, ঠিক আছে? তাহলে এখানে গুণ করে দিলে কত আসে, 2.2 ইন্টু 3.1416, এর সাথে আমরা পাবো হলো ওই পাশের এটা 9.8 দিয়ে, এবার একে আবার চেয়েছে হলো এফ, তাহলে মানে 1/t করে দিতে হবে। তাহলে টির মান যেটা পাচ্ছি সেটা 1 এর সাথে ভাগ করে দেবো, 1 ভাগ 1.11। এইটা হচ্ছে আমাদের কম্পাঙ্কের মান। এরপরে দেখো, একটি সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছোট ছিদ্র করে দিলে এবং তরল ফোটায় ফোটায় পড়তে থাকলে দোলকটি কি হবে? আচ্ছা, এটা একটু ভালো মজার প্রশ্ন। মনে করো এটা একটা সরল দোলক, আর এর নিচে যে ববটা আছে না, এই ববটা পানি দ্বারা পূর্ণ আছে, তারা পূর্ণ করেছে। তাহলে এই যদি পূর্ণ থাকে তাহলে এর টোটাল এল কতটুকু, মানে ববের যে সেন্টার এই ভার কেন্দ্র এই পর্যন্ত না, ঝুলন বিন্দু থেকে এই পর্যন্ত হলো কার্যকরী দৈর্ঘ্য এল এর মান। এখন এটা পানি দ্বারা পূর্ণ আছে মনে করো, এখন তুমি নিচ থেকে একটু ছিদ্র করে দিলে কি হবে, কিছু পানি নিচে নেমে আসবে না? তাহলে পানি যদি নিচে নেমে আসে, উপর থেকে কিছু পানিও নিচে চলে আসবে, মানে আগে ছিল পুরোটাই পানি, এখন কিছু পানি নেমে আসবে। আর কিছু পানি যদি নেমে আসে তাহলে ভর কেন্দ্র কি আর এই মিডল পয়েন্টে থাকবে নাকি একটু নিচে নামবে না? তাহলে ভর কেন্দ্র কি হবে, এইখান থেকে কিছুটা নিচে নেমে আসবে। যখন আরো পানি কমে যাবে তখন আরো ভর কেন্দ্র নিচে নামবে। এরকম করতে করতে যখন পুরোটা খালি হয়ে যাবে তখন আবার ভর কেন্দ্র মাঝখানে চলে যাবে। মানে ব্যাপারটা হলো এরকম যে এই হলো আমাদের ববটার ভার কেন্দ্র হলো এই জায়গাটায়। এখন উপর এইখান থেকে আমি ছিদ্র করে দিলে এখান থেকে সব পানি বেরিয়ে যাবে না? তখন পানি এখান থেকে বের হয়ে যাচ্ছে, তখন এই ভর কেন্দ্র আর মিডল পয়েন্টে থাকছে না, তখন একটু নিচে নেমে আসছে। আর নিচে নেমে আসলে এই এল এর মান বেড়ে যাচ্ছে, কারণ কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আগে ছিল এইখানে, এখন ধরো এইখানে, তাহলে কি এল বেড়ে গেল না? আচ্ছা, তারপরে কি হবে, এরকম ভার কেন্দ্র নিচে নামতে যখন সম্পূর্ণ পানিটা খালি হয়ে যাবে না, তখন আবার ভার কেন্দ্র জায়গায় চলে যাবে। তাহলে এখানে কি কি ঘটছে দেখো, এল বেড়ে যাচ্ছে, আর এল বাড়লে কি হয়, এল বাড়লে টি বাড়ে, আর টি বাড়া মানে স্লো হওয়া, ধীরে চলা, ঠিক আছে? তাহলে কি হবে, প্রথমে ধীরে চলবে আর পরে আবার দ্রুত চলবে। হ্যাঁ, পরে দ্রুত চলবে, কারণ আবার তো ব্যাক করে ভার কেন্দ্র আবার জায়গায় চলে যাচ্ছে না। তাহলে প্রথমে টি বেড়ে যাচ্ছে, তাহলে কি প্রথমে ধীরে চলছে, তারপরে পরে দ্রুত চলবে, সঠিক। আর প্রথমে দ্রুত চলবে না, এটা ভুল। প্রথমে দ্রুত চলবে না কেন, কারণ এল বেড়ে যাওয়া মানে টি বেড়ে যাওয়া, আর টি বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া, ধীরে চলা। আর 3 নম্বর পয়েন্টে দিয়েছে লব্ধি ভার কেন্দ্রের ক্রমান্বয়ে কেন্দ্র থেকে নিচে নামতে থাকবে। হ্যাঁ, কেন্দ্র থেকে নিচের দিকেই নামছে, তাহলে এটাও সঠিক। তাহলে 1 আর 3 সঠিক, এটা সঠিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ। আর এইভাবে এমসিকিউ গুলো যখন তুমি দেখবা তখন খাতা কলম নিয়ে বসে দেখবা, তাহলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে। আর তার আগে এই সবগুলো এমসিকিউ তো মুখস্থ করার জিনিস না, তোমার বুঝে করতে হবে। তার আগে এই অধ্যায়টা আগে ভালোভাবে বেসিক বুঝতে হবে, বেসিক বুঝলে তোমার এমসিকিউটা সোজা হয়ে যাবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।